Recording in progress. পূবালী ব্যাংক পিএলসি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের অন্যতম লিস্টেড এই প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকটি 2025 সালে বিনিয়োগকারীদের জন্য ঘোষণা করেছে 30% ডিভিডেন্ড। মাত্র 2.2% খেলাপি ঋণ থাকা লিস্টেড এই ব্যাংকটি শেয়ারে কি বিনিয়োগ করবেন, নাকি শেয়ার বিক্রি করে বাজার থেকে বের হয়ে যাবেন, নাকি হোল্ডে থাকবেন? চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। তো প্রথমে পূবালী ব্যাংক পিএলসি এই ব্যাংকটির যেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা অ্যাপ্রুভ বাই দ্য বোর্ড অফ ডিরেক্টরস, সেই স্টেটমেন্ট অনুযায়ী গত 31শে মার্চ 2026 তারিখ পর্যন্ত এই ব্যাংকটির নেট অ্যাসেট ভ্যালু বা এনএভি পার শেয়ার ছিল 56 টাকা 88 পয়সা, এবং তার ঠিক এক বছর আগে অর্থাৎ 31শে মার্চ 2025 পর্যন্ত এই ব্যাংকটির ন্যাপ্পা শেয়ার ছিল 42 টাকা 41 পয়সা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই এক বছরের ব্যবধানে কিন্তু ব্যাংকটির ন্যাপ্পা শেয়ার প্রায় 14 টাকা বেড়েছে। এরপরে আর্নিং পার শেয়ার বা ইপিএস, যেটা 31শে মার্চ 2026 তারিখে ছিল 1 টাকা 67 পয়সা, সেটা ঠিক তার এক বছর আগে 31শে মার্চ 2025 সালে ছিল 1 টাকা 36 পয়সা। অর্থাৎ ইপিএসও কিন্তু এই এক বছরের ব্যবধানে মোটামুটি 31 পয়সা বেড়েছে। এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার সেটা 31শে মার্চ 2026-এ ছিল 16 টাকা 22 পয়সা, এবং 31শে মার্চ 2025 সালে ছিল 17 টাকা 82 পয়সা। অর্থাৎ অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ারে আমরা একটু অপোজিট ট্রেন্ড দেখতে পাচ্ছি, সেটা এক বছর আগের তুলনায় কিন্তু অ্যারাউন্ড প্রায় 1.5 টাকার মতো কমেছে। এবং পাশাপাশি 31শে মার্চ 2026 তারিখে এই ব্যাংকটির যেই ন্যাপ্পা শেয়ার ছিল 56 টাকা 88 পয়সা, সেটার বিপরীতে তারা দেখিয়েছে তার ঠিক 3 মাস আগে অর্থাৎ 31শে ডিসেম্বর 2025 সালে ন্যাপ্পা শেয়ার ছিল 53 টাকা 49 পয়সা। অর্থাৎ এই মাত্র 3 মাসের ব্যবধানেও কিন্তু 3 টাকা বেড়েছে তাদের ন্যাপ্পা শেয়ার। এবং এখানে ন্যাপ্পা শেয়ার কেন বেড়েছে সেটার একটা জাস্টিফিকেশনও এই ডিসক্লোজারে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিউ টু দেয়ার ইনক্রিজড রিটেইনড আর্নিং স্ট্যাচুটরি রিজার্ভ এন্ড আদার রিজার্ভ অন গভর্নমেন্ট সিকিউরিটিজ। তো এই কারণে তার রিটেইনড আর্নিংটা বেশি থাকার কারণে তাদের ন্যাপ্পা শেয়ার বেড়েছে এক বছর আগের তুলনায়। এবং পাশাপাশি তাদের যে ইপিএস সেটাও বেড়েছে, যার মূল কারণ হচ্ছে তাদের ইনক্রিজড ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট, কমিশন, এক্সচেঞ্জ, ব্রোকারেজ ইনকাম এন্ড আদার ইনকাম। অর্থাৎ তাদের ইনভেস্টমেন্ট ইনকামটা বাড়ায়, কিন্তু সেটা রিফ্লেকশন হয়েছে ইপিএস এর এই আপ ট্রেন্ডে। আবার নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার যেটা সিগনিফিকেন্টলি কমেছে এক বছর আগের তুলনায়, সেটার ব্যাখ্যাটাও তারা দিয়েছে, কারণ ব্যাংকের ফোকাস ছিল হাই ইয়েল্ড ইনভেস্টমেন্ট ইন ট্রেডিং সিকিউরিটিজ, পেমেন্ট অফ আউটসাইড লায়াবিলিটিজ এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন। অর্থাৎ তাদের ক্যাশ ফ্লোটা কম্পারেটিভলি কম থাকার মূল কারণ ছিল যে বিভিন্ন হাই ইয়েল্ড ট্রেডিং সিকিউরিটিতে তারা বিনিয়োগ করেছে, বা বিভিন্ন দায় দেনা পরিশোধে তারা অর্থ খরচ করেছে, বা ব্যাংকের যে ডিজিটাল ট্রান্সফরমেশন, ইন্টারনেট ব্যাংকিং, এইসব ইনফ্রাস্ট্রাকচারে তাদেরকে ব্যয় করতে হয়েছে, যার কারণে অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ারটা এক বছর আগের তুলনায় 1.5 টাকা কমেছে। এটা ছাড়াও তারা বলেছে যে ইনক্রিজ ইন ডিপোজিট কালেকশন ফ্রম কাস্টমার্স অ্যান্ড আদার লায়াবিলিটিস অ্যালং উইথ ডিক্রিজ ইন লোনস অলসো অ্যাফেক্টিং দিস ক্যাশ ফ্লো। তো কাস্টমারদের থেকে ডিপোজিট বেড়েছে, আবার তাদের কোর বিজনেস যেটা লেন্ডিং পোর্টফোলিও প্রাইভেট সেক্টরকে, সেটা কম থাকার কারণেও কিন্তু সেই লেন্ডিং পোর্টফোলিও থেকে যে ইনকামটা আসার কথা সেটাও কিন্তু না আসাও একটা কারণ যে এই ক্যাশ ফ্লো কমে যাওয়া। আবার বিভিন্ন ট্রেডিং সিকিউরিটিতে বিনিয়োগ করে রাখা, অর্থাৎ ইলিকুইড অবস্থায় আছে তাদের আর্নিংটা, সেটাও কিন্তু অপারেটিং ক্যাশ ফ্লো কমে যাওয়ার একটি কারণ। কারণ ওভাবে লিকুইড ক্যাশ না রেখে মেজরিটি তারা ইনভেস্টেড রেখেছে বিভিন্ন সিকিউরিটিতে, বিশেষ করে গভর্নমেন্ট সিকিউরিটি যেটা ট্রেজারি বিল বা বন্ড এগুলোতে। তো এর বাইরে আমরা যদি দেখি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে গত 22শে জুন 2026 তারিখ এট দ্য এন্ড অফ ট্রেডিং আওয়ার পর্যন্ত ব্যাংকটির শেয়ার প্রাইস ছিল 36 টাকা 50 পয়সা। বর্তমানে ব্যাংকটির মার্কেট ক্যাপিটালাইজেশন বা বাজার মূলধন আছে 5,747 কোটি টাকা, এবং ব্যাংকটির পরিশোধিত মূলধন বা পেইড আপ ক্যাপিটাল আছে 1,561 কোটি টাকা। এবং ডিভিডেন্ডের ক্ষেত্রে গত 31শে ডিসেম্বর 2025 তারিখে সমাপ্ত বছরের এগেইনস্টে ব্যাংকটি ডিভিডেন্ড ঘোষণা করেছে টোটাল 30%। এর মধ্যে 10% ছিল ক্যাশ ডিভিডেন্ড, আর বাকি 20% হচ্ছে স্টক ডিভিডেন্ড, যেটা বোনাস শেয়ার ইস্যু করা হয়েছে শেয়ার হোল্ডারদেরকে। এবং প্রাইস টু আর্নিং বা পিই রেশিও যদি দেখি, গত 12 মাসের ট্রেইলিং পিই রেশিও সেটা 4.31। সো ব্যাংকিং সেক্টরের সাপেক্ষে আমি বলবো এটা
কাইন্ড অফ আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, অ্যাট্রাকটিভ একটা বাইং পজিশনে আছে, যেহেতু মাত্রই তাদের এজিএম শেষ হয়েছে, ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট রেকর্ড ডেট পার হয়ে গিয়েছে, যার কারণে একটা কারেকশন হতেই পারে। তো 4.31 পি রেশিও সেই হিসেবে আন্ডার ভ্যালুড এবং বাইং পজিশন হিসেবে কিন্তু এখন অ্যাট্রাকটিভ। এর বাইরে ডিভিডেন্ড ইল যদি আমরা দেখি, 2025 সালে টোটাল যে 30% তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, সেটা ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 3.24%। এবং তার আগের বছর 2024-এ ডিভিডেন্ড ইল্ড ছিল 4.27%, অর্থাৎ আগের বছরের তুলনায় কিছুটা কমেছে ডিভিডেন্ড ইল্ড। ব্যাংকটি 1984 সালে লিস্টেড হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। অবশ্যই এটি একটি এ ক্যাটাগরির শেয়ার এবং স্পন্সর ডিরেক্টরদের হাতে প্রায় 32% আছে ব্যাংকটির শেয়ার, এবং বাকি শেয়ার হোল্ডারদের মধ্যে মেজরিটি পাবলিক শেয়ার হোল্ডার 43%, ফরেন শেয়ার হোল্ডারদের কাছে সামান্য কিছু আছে 0.05%, এবং ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডারদের কাছে অ্যারাউন্ড 25% আছে। ব্যাংকটির লং টার্ম লোন আছে আমরা এখানে দেখতে পাচ্ছি 6,530 কোটি টাকা, এবং তাদের কর্পোরেট হেড অফিস যেটা, সেটা দিলকুশা কমার্শিয়াল এরিয়া, মতিঝিল। তো এই হচ্ছে সংক্ষেপে এই পূবালী ব্যাংক পিএলসি, বাংলাদেশের এই লিস্টেড প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক নিয়ে সংক্ষেপে একটা স্টক রিভিউ। তো ব্যাংকটির যেহেতু নন পারফর্মিং লোন বা খেলাপি ঋণের মাত্রা মাত্র 2.2%, সেই হিসেবে আমরা ধরতে পারি তাদের গুড গভর্নেন্স আছে বা ম্যানেজমেন্ট ভালো, এবং তাদের যেটা ইয়ার অন ইয়ার যে নেট প্রফিট, সেটাও কিন্তু 2025 সালে তাদের নেট প্রফিট বেড়েছে 41% কম্পেয়ার টু 2024 সাল। সো এটাও কিন্তু একটা বিশাল প্রফিট। এক বছরের ব্যবধানে যদি 41% তাদের নেট প্রফিট ইনক্রিজ হয়, এটা অবশ্যই একটা পজিটিভ সিগন্যাল, ব্যাংকের হেলথ ভালো বা তাদের বিজনেস ভালো হচ্ছে, বা যেটা খেলাপি ঋণের যে বিষয়গুলো, ল্যাক অফ গুড গভর্নেন্স, কর্পোরেট গভর্নেন্স, সুশাসনের অভাব, এই বিষয়গুলো এই ব্যাংকে নেই, সেটা অন্তত এই ফিনান্সিয়াল ফিগারগুলো ইন্ডিকেট করে। তো যেহেতু তাদের খেলাপি ঋণ খুবই কম, অ্যারাউন্ড 2%, এবং 2025 সালে তাদের নেট প্রফিট বেড়েছে 41% আগের বছরের তুলনায়, এবং তারা ডিভিডেন্ডও ভালো দিয়েছে 30%। তো সেই হিসেবে আমি মনে করি যেহেতু আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, পি রেশিও অ্যারাউন্ড 4, সেই হিসেবে বাইং পজিশন হিসেবে ব্যাংকটি কিন্তু অ্যাট্রাকটিভ একটা অবস্থায় আছে। তবে সেলিং পজিশন হিসেবে এই মুহূর্তে সেল করার জন্য এটি অ্যাপ্রোপ্রিয়েট না। আপনি যদি একটু ধরে রাখতে পারেন, শেয়ারটা হোল্ডে রাখতে পারেন, যেহেতু তাদের ব্যবসা ভালো হচ্ছে ইন্টারেস্ট ইনকাম বা ইনভেস্টমেন্ট ইনকাম থেকে, সেক্ষেত্রে একটু হোল্ডে রাখলে সামনে ক্যাপিটাল গেইন হওয়ারও কিন্তু ভালো সম্ভাবনা আছে, এবং পাশাপাশি ডিভিডেন্ড যেটা দিচ্ছে তারা বছর বছর, আপনি ধরে রাখলে ডিভিডেন্ড ইনকামও পেতে পারেন। আর যদি সেল করে বের হয়ে আসতে চান, সেক্ষেত্রে আরেকটু হোল্ডে থাকলে বা আগামী বছরের যখন ডিভিডেন্ড সিজন আসবে, রেকর্ড ডেট আসবে, তার আগে আগে যদি সেল করে বের হতে পারেন, তখন কিন্তু আপনার একটা ভালো ক্যাপিটাল গেইনের পসিবিলিটিও আছে। তো এই ছিল সংক্ষেপে এই পূবালী ব্যাংক নিয়ে রিভিউ। যদি কোনো কোশ্চেন থাকে, অথবা যদি আপনার পছন্দের অন্য কোনো ভ্যালু স্টকের কোনো রিভিউ দেখতে চান, আমার এই ভিডিওর কমেন্টে জানালে আমি চেষ্টা করব পরের ভিডিওতেই আপনার পছন্দের সেই স্টক রিভিউ নিয়ে আপনার সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।